বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা এবার নেমেছে পথে। চলছে তীব্র আন্দোলন, তীব্র সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম। বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরই বাংলাদেশে এক রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। বাংলাদেশের রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থা এক বিশৃঙ্খল পরিস্থিতিতে রূপান্তরিত হয়। সাধারণ মানুষের বাড়িঘর লুটপাট করে নেওয়া হচ্ছে। আওয়ামী লীগ পার্টির সমর্থকদের ওপর চালানো হলো নির্মম অত্যাচার। তাদের বাসভবনে ঢুকে তাদের বাড়িঘর লুটপাট করে নেওয়া হচ্ছে। শেখ হাসিনার বাসভবনে ঢুকেও জনগণ চালালো লুটপাট এবং সাথে সংসদ ভবনে ঢুকেও এক অসম্মানজনক ব্যবহারের দৃশ্য উঠে এসেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর করা হচ্ছে আক্রমণ। আন্দোলন আর অরাজকতার মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে। বাংলাদেশের প্রটেস্ট এখন এক বিশৃঙ্খল পরিস্থিতিতে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশে পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভর্নমেন্টের এগেইনস্টে যে ছাত্রদের স্টুডেন্ট কোটা নিয়ে যে প্রটেস্ট ছিল, তা পরোক্ষভাবে এখন বলা যেতেই পারে হিন্দু মুসলিম সংঘর্ষে পরিণত হয়েছে। বাংলাদেশের মাইনরিটি হিন্দু গোষ্ঠীর ওপর চলছে অত্যাচার, দেওয়া হচ্ছে প্রাণী মেরে ফেলে দেওয়ার হুমকিও। এবং শেখ হাসিনার পদত্যাগের পর প্রায় 119 জন লোক মারা গিয়েছে এখনো পর্যন্ত, যার জন্য শয়ে শয়ে বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশের বর্ডারে এসে উপস্থিত হয়েছেন, ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছেন। আর এই পরিস্থিতিকে, এই বিশৃঙ্খলাকে রুখতেই এবং বাংলাদেশের পরিস্থিতিকে স্বাভাবিক করতেই বাংলাদেশে এক অন্তর্বর্তী সরকার গঠিত হলো। এই সরকারের প্রধান হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন এবং জানিয়েছেন যে এবার হয়তো বাংলাদেশের যে পরিস্থিতি তা স্বাভাবিক হওয়ার এবং বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়, যে মাইনরিটি হিন্দু হলো, তাদের ওপর অত্যাচারের নিষ্পত্তি কামনা করা যায়। ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ আটকাতে সীমান্তবর্তী অঞ্চল তথা বর্ডার এরিয়াতে বিএসএফদের তৎপর করে দেওয়া হয়েছে এবং সাথেই বাংলাদেশের সে সমস্ত মাইনরিটি এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থাকে বিশ্লেষণ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। জানা যাচ্ছে এই কেন্দ্রীয় কমিটির সম্পর্ক এবং যোগাযোগ থাকবে সেই সমস্ত বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা এবং রাজনৈতিক কাজকর্মের সাথে, যাতে এই সংখ্যালঘু সম্প্রদায়দের অবস্থা বিশ্লেষণ করা যেতে পারে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা এবার নেমেছে পথে। চলছে তীব্র আন্দোলন, তীব্র সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম। তাদের দাবি দ্রুত বিচার, ক্ষতিপূরণ, পুনর্বাসন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রক গঠন, হিন্দু ফাউন্ডেশন গঠন, শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের উপাসনা গৃহ, আধুনিক সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড, দুর্গাপুজোয় অন্তত পক্ষে 5 দিনের সরকারি ছুটি, দেবোত্তর সম্পত্তির পুনরুদ্ধার। এইসব দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন সে সমস্ত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা এবং তার সাথে সাথে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের আসাম সহ আন্তর্জাতিক ভূমিকাতে নিউ ইয়র্ক, আমেরিকার মতন বিভিন্ন দেশে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। তাদের সুরক্ষার দাবিতে রাস্তায় রাস্তায় চলছে প্রোটেস্ট। কিন্তু প্রশ্নটা হলো যে ভারতের ডাকে কি সাড়া দেবে বাংলাদেশ? সত্যি কি সরকার গঠনের পর এই সমস্ত হিন্দু মাইনরিটি এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর বন্ধ হবে এই অত্যাচার? বাংলাদেশের পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়ে উঠবে? এবং বাংলাদেশ যদি স্বাধীনতা পেয়ে থাকে নতুন করে আবারও, কিন্তু এই স্বাধীনতার গতিপথের অভিমুখটা এবার কোন দিকে এগোবে সেটাই দেখার বিষয়। অনুমান করা হচ্ছে এর পেছনে রয়েছে সেই পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভর্নমেন্ট চলাকালীন যে সমস্ত আর্থিক সংকট দেখা দিয়েছিল, সাধারণ জনগণকে দুর্দশাগ্রস্ত হতে হয়েছিল এবং এই আর্থিক সংকটের সাথে যে মোকাবিলা করতে হয়েছিল, সেই রাগ, সেই ক্ষোভ, তার সাথে সাথে সাংগঠনিক প্রভাবও এবং কিছু মানুষের জাতি বিদ্বেষমূলক ভাবনাও রয়েছে। কিন্তু এই বিশৃঙ্খল পরিস্থিতির পাশাপাশি আবার একদল মুসলিমকে দেখা যায় যে হিন্দুদের মন্দির এবং বাড়িঘর পাহারা দিতে, হিন্দুদের মন্দির সংরক্ষণ করতে। প্রকৃতপক্ষে বলা যেতেই পারে যে মেধা এবং শিক্ষার জন্য করা ছাত্রছাত্রীদের এই আন্দোলন যে এই বিশৃঙ্খল পরিস্থিতির রূপ নেবে, যে এই বিশৃঙ্খলা থেকে টেনে আনবে, সেটা তারা কল্পনাও করতে পারেনি। আজকের মতো ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সাবধান থাকবেন, সজাগ থাকবেন।